আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে ইনি নিজের সিদ্ধান্ত দিয়ে মানুষদেরকে রাগিয়ে দেন। এখন দেখুন, কংগ্রেসের নেতারা তো বলে উত্তরাখণ্ডে এমন এমন সব সিদ্ধান্ত নেওয়া হয় যে মদ সস্তা হয়ে গেছে, ডিজেল দামি হয়ে গেছে, জল বিদ্যুৎ দামি হয়ে গেছে, মদ সস্তা হয়ে গেছে। না না, মদ আমরা দামি করেছি এবার, আর রেভিনিউটাও বাড়িয়েছি, রাজ্যের লোকজনদেরকে সুযোগ দিচ্ছি। এখন নতুন এক্সাইজ পলিসি নিয়ে এসেছি 2 দিন আগে। তাহলে তো লোকজনের মাথা তো গরম হবেই। লোকাল যে ইউনিটটা রয়েছে, লোকাল আমাদের যে ফল আছে, চাষের জমিতে যেগুলো উৎপাদিত হয়, সেই উৎপাদনের ওখানে ব্যবহার হোক, লোকেদের রোজগার করার সুযোগ তৈরি হোক, ওইসব কিছু আমি বাড়িয়েছি। আর কারণ যেভাবে বর্তমানে সবকিছু এগিয়ে চলেছে, যেভাবে এগোচ্ছে আরকি, সেটাতে আপনি একটা আইন বানিয়েছিলেন যেখানে নকল করা আটকানোর জন্য বড় শাস্তির ঘোষণা করেছিলেন। পরীক্ষায় জালিয়াতি আটকানোর জন্য আইন ভালো ছিল, কিন্তু শাস্তি এত কঠিন ছিল যে লোকজনের সেটা ভালো লাগেনি। আ দেখুন রজতবাবু, এটাও একটা প্রশ্ন যেটা আমার সবসময় মনে হয় যে আমি এমনিতে তো সব সিদ্ধান্ত ভালো হবে ভেবেই নিয়েছি। কিন্তু এই একটা সিদ্ধান্ত ফলপ্রসূ হয়েছে। এটা নিজে থেকে উত্তরাখণ্ডের ভবিষ্যৎকে তৈরি করবে আমি জানি। এই যে নকল করার একটা অপরাধ, নকল করার এই যে কাজ, এটা অনেক আগে থেকে উত্তরাখণ্ডে চলে আসছিল। আর আমাদের যে ভাই-বোনেরা আছে প্রত্যেকটা যোগ্যতায় অংশগ্রহণ করত, সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করত তারা সবাই। আর উত্তরাখণ্ডে যে সমস্ত গরিব মা-বাবারা রয়েছেন, ওনারা নিজেদের ছেলেমেয়েদের পড়ানোর জন্য, ওদেরকে প্রস্তুত করানোর জন্য অনেক স্যাক্রিফাইস করেন। অনেক অসুবিধার মধ্যে দিয়ে ওদেরকে যেতে হয়। কেউ দুধ বিক্রি করে, তাহলে নিজের সন্তানের ফিস জমা দিতে পারে। আবার কেউ বাড়িতে ঘি বানায়, কেউ সবজি বিক্রি করে, কেউ ছোট, ছোট দোকান চালায়, কেউ আবার মজদুরি করে, নিজেদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য পাঠায়। কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোলে ওদের নাম তো কোথাও থাকতো না। ওরা যোগ্য, প্রস্তুতিও ভালোই করেছে। ওদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যও পূরণ করছে। কিন্তু নাম এইজন্য আসতো না, কারণ আ পরীক্ষাতে তো এরা পড়াশোনা করা যাচ্ছে, কিন্তু অন্যান্যরা তো নকল করে চলে আসছে। কোথাও পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, পেন ড্রাইভ থেকে নকল করা হচ্ছে। সম্পূর্ণ পরীক্ষাটা মানে ১ম থেকেই সেট হয়ে যাচ্ছে আরকি। তাই এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। আর বাচ্চাদের, আমাদের ছেলেমেয়েদের আত্মবিশ্বাস একদম তলানিতে এসে ঠেকেছিল। ওই মা-বাবার অবস্থাটা দেখুন, যারা সবকিছু নিজেদের ছেলেমেয়েদের উপর বিলিয়ে দেয়, ওদের সাথে চুরি, ডাকাতির মতন ঘটনা ঘটছিল, এরকম জঘন্য ঘটনা। আর অনেক দিন ধরে চলছিল। যখনই ঘটনাটা আমাদের সামনে এলো, তখন আমি ঠিক করলাম যে যাই হয়ে যাক না কেন, আমি এটাতে যতই বিরোধিতার মুখোমুখি হই না কেন, আমি আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ খারাপ হতে কিছুতেই দেব না। আর নকল করার কাজ করলে কঠিন আইন আনবো। আর আমি গোটা দেশের মধ্যে সবথেকে কঠিন নকল করার আইন নিয়ে আসি। যেখানে আমি যাবজ্জীবন কারাদণ্ডের বিল পাস করিয়েছি। তারপরে তারপরে ওটার যা ওটার যা রেজাল্ট এলো, বর্তমানে যে ছেলে বা মেয়ে একটা পরীক্ষায় অংশ নিচ্ছে, ওই একটা পরীক্ষায় যারা অংশগ্রহণ করত তাদের কোথাও সিলেকশন হতই না। আর বর্তমানে ৪-৫ টা পরীক্ষায় ওদের সিলেকশন হচ্ছে। আর যত মানুষ যারা আগে থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল, সবার যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের নাম্বার তো লাগছিল না ঠিকঠাক। আজ সবার নাম্বার লাগছে। ৬ লক্ষের বেশি মানে স্টুডেন্টস, ৬ লক্ষের বেশি আমাদের ইউথ ওইসব পরীক্ষাতে অংশগ্রহণ করছে। সবার আত্মবিশ্বাস বেড়েছে। এমনও কি কেউ আছে যারা নকল করা বন্ধ হওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে চাননি? হ্যাঁ, কিছু কয়েকজন আছে এমন। কিন্তু এটাও বলা হয়ে থাকে যে নকল করার পেছনে শুধু বিদ্যার্থীরাই থাকে না, ওটাতে টিচার্স, ওটাতে কোচিং কলেজেস, ওটাতে প্রশাসনের লোকজন সবাই এর মধ্যে মিশে থাকে। একটা বড় সিস্টেম তো ছিলই। আর আপনি বুঝতেই পারছেন যে যখন আমি এই নকল বিরোধী আইন এটা তৈরি করলাম, তখন আমাকে বাস্তবে এই যে একটা বড় সিস্টেম ছিল না, নকল করানোর লোকজন, কারণ ওটা অনেক বড় একটা সিস্টেম। ওই পুরো সিস্টেমের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু আমার মা-বাবা, বোনের আশীর্বাদে, উত্তরাখণ্ডের জনগণের আশীর্বাদে আমি নকলের বিধান চালু করেছি, আর সেটার ভালো ফলাফল আমরা সামনে পেয়েছি। এখন কি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার থেকে চেয়েছে যে আমাদেরকে ওই আইনটা দিয়ে দাও? হ্যাঁ, অনেকগুলো রাজ্যে আমি এটা দিয়েও দিয়েছি। আর আমার মনে হয় যে এখন দেশের সংসদেও নকল বিরোধী আইনের বিধান আছে, সেটা নিয়ে আসাও হয়েছে।
তো এটা বেশ ভালো কথা যে আপনি আইন তৈরি করেন এবং দেশের বাদবাকি জায়গা ওটা ফলো করে, সেটা ইউসিসি হোক বা চিটিং এর আইন হোক। এটা আমার পরম সৌভাগ্য যে দেবভূমি আছে, দেবভূমি হিমালয় আছে। আর এখান থেকে কোনো কাজ শুরু হলে ঈশ্বরের কৃপাতে আর ওনার ইচ্ছাতেই আমি এটা মনে করি যে আমরা আমাদের এই সুযোগটা আর আপনার পেয়েছি যে লয়ের আরকি। ডিগ্রি আছে সেটাও কাজে দিচ্ছে এইসব আইন তৈরি করতে? আগে একটু কাজে দিচ্ছে ওই কি। আরো একটা দুটো প্রশ্ন। উত্তরাখণ্ডে এই ট্রেনটা আছে যারা ইয়াংস্টার আইআইটি আর এনআইটি বাদ দিয়ে আর্মিতে যায়, কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের এই ট্রেন্ডে খামতি নজর পড়েছে। তাহলে আপনি বলতে পারবেন যে সরকারের যে অগ্নিবীর প্রকল্প আছে আমরা কি ওটাতে কোনো বদল দেখতে পাবো? এরকম কোনো ব্যাপার নয়। উত্তরাখণ্ডে অগ্নিবীর এখন সবে এসেছে। আর অগ্নিবীরের যে পরীক্ষাগুলো হচ্ছিল, এখানে ভর্তির পরীক্ষা মানে ভর্তির যে মেলাগুলো হচ্ছিল, কোটদুয়ারে, বানবাসাতে, পিথোরগড়তে। তাই এই জায়গাগুলোতে যখন এই ভর্তির প্রতিযোগিতা হচ্ছিল, ভর্তির মেলা যাকে বলে, ওটাতে অনেক বড় সংখ্যায় লোকজন অংশগ্রহণ করেছে। অনেক বড় সংখ্যায়। হ্যাঁ, এই কথাটা ঠিক যে এখন আমাদের অনেক ভালো, ভালো ইনস্টিটিউট খুলে গেছে, ভালো, ভালো কলেজ খুলে গেছে, ইউনিভার্সিটি খুলে গেছে। তাই ওই জায়গাগুলোতে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীতে যাওয়া, পাহাড়ের লোকজন শুধুমাত্র কিন্তু চাকরির জন্য যায় না তারা। ওখানে দেশপ্রেম আছে। আর দেশপ্রেমের জন্য তো আরও বড় সংখ্যায় যাচ্ছে এখন। অগ্নিবীর পরীক্ষাতেও যেভাবে লোকজনের সংখ্যা বেড়ে চলেছে, আমাদের সেটা সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল ওখানে। এত বড় সংখ্যাতে লোক এসেছিল। তাই অগ্নিবীর থেকে কেউ অগ্নিবীর তো আরও বেশি ভালো, আরও বেশি লোকজন সুযোগ পায়। কিন্তু পলিটিক্যালি আজও অনেক মানুষ, কংগ্রেসের নেতারা তো এটা বলেই থাকে যে অগ্নিবীর থেকে আপনি লোকজনদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন। 4 বছর পরে ওদের কাছে করার মতো কিছুই থাকবে না। দেখুন ৪ বছর বাদে ওদের কাছে অনেক সুযোগও থাকবে। আর তার মধ্যেও কিছু পার্সেন্টেজ এরকম আছে যে যারা একটানা সেবা করে যাবে সেনাবাহিনীতে। আর আমি উত্তরাখণ্ডে ব্যবস্থা করেছি যে যারা অগ্নিবীরের পরীক্ষা, অগ্নিবীরের সময় নিজেদের ৪ বছর পূরণ করে আসবে, তাদেরকে আমি আমাদের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ বিভাগ, অন্যান্য বিভাগে ওদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ওরা যে বিভাগে কাজ করতে চাইবে, সেটা তো একদিকে ভালো, ওদের প্রশিক্ষণও হয়ে যাবে ওটাতে। হ্যাঁ, আরো একটা প্রশ্ন নিয়ে নিই। আপনি আগের ইন্টারভিউতে বলেছিলেন যে আমি উত্তরাখণ্ডকে 2025-এর মধ্যে একটা ড্রাগ ফ্রি স্টেটে পরিণত করব। আজ আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, আর এতে আপনি কতটা সাফল্য পেয়েছেন? আমি এই জন্য এটা জিজ্ঞেস করছি কারণ যে যদি আজকালকার যুবক ঋষিকেশের দিকে যায় ঘুরতে যাওয়ার জন্য, ট্যুরের জন্য, তাহলে এখনো ওখানে ড্রাগ নিয়ে সমস্যা দেখা যায়। তাই এর জন্য আমরা কি প্রচেষ্টা করছি? এটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। আর আমি ২০২৫-এ আমাদের যে রাজ্যের সিলভার জুবলি ইয়ার আছে, ওই সিলভার জুবলি ইয়ার পর্যন্ত ড্রাগস ফ্রি দেবভূমি। এটা আমার একটা সংকল্প। ওটা নিয়ে আমরা একটানা কাজ করে চলেছি। আর প্রত্যেকটা মাসে বৈঠকে বসি। আমরা ২ টো সেন্টার হলদওয়ানি আর কোটদ্বারে আর দেরাদুনে একটা আলাদা সেন্টারে এগুলো আমরা খুলেওছি। আর দেরাদুনে প্রত্যেক বছরে যে ভারত সরকারের সহযোগিতায় কোর্টের যে বৈঠকটা হয়, ওই বৈঠকেও এর সমীক্ষা করা হচ্ছে। এতে আমরা কঠিন ব্যবস্থাও নিচ্ছি। আর যারা ড্রাগ মাফিয়া রয়েছে, ওদের পরিচয় জেনে ওদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমাদের যে বর্ডার আছে, ইউপির যে বর্ডার আমাদের বারেলির থেকে শুরু হয়েছে, এদিকে সারানপুর থেকে শুরু হয়, বিজনোর থেকে শুরু হয়, মুরাদাবাদ থেকে শুরু হয়। আর নেপাল থেকেও অনেক সংখ্যায় যে ড্রাগস চেইন আছে, ওই ড্রাগস চেইনটাকে আ ভাঙার জন্য যে যে আ স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডও আমরা তৈরি করেছি। আর ওটার উপর আমাদের পুরো নজর আছে। আর আমি যে সংকল্প নিয়েছি, সেই সংকল্প পূরণ করবই। তাহলে কি শুধু শক্তি দিয়েই কাজ হবে নাকি লোকজনদের এডুকেটেড করার পরিকল্পনাও না, আছে? ওটার সাথে আমরা সচেতনতা প্রচার করছি স্কুলে, কলেজে আর বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্টেও। ২ টো ডিপার্টমেন্টে যৌথভাবে আমরা এটাতে নডেল তৈরি করেছি। ২ টো ডিপার্টমেন্ট একসাথে এটা নিয়ে কাজ করছে। আর স্কুলগুলোতেও আমি নিজেও যাচ্ছি। আর আমাদের সমস্ত জেলাতে এই সচেতনতা প্রচার করা হচ্ছে। মা-বাবাকেও সচেতনতা করার জন্য কাজ দেওয়া হচ্ছে। তাই জন্য এটাকে পুরোপুরিভাবে গোড়া থেকে নির্মূল করা খুবই প্রয়োজন। শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য না, গোটা দেশের জন্য। স্যার, আমার প্রশ্ন আপনার কাছে এটাই, উত্তরাখণ্ডের যে পপুলার গানটা রয়েছে বিরূপাকো, সেটা শুনতে চাই। স্যার, গোটা উত্তরাখণ্ড আপনাকে দেখছে। তাহলে আমার সাথে গাইবে তো? হ্যাঁ, অবশ্যই। बेड़ुपाको बारमासा बेड़ुपाको बारमासा नरण का फल पाको चैत मेरी सैला नरण का फल पाको चैत मेरी सैला